ইতিমধ্যেই একাদশ এবং দ্বাদশের কল ফর ইন্টারভিউয়ের তালিকা প্রকাশিত হয়েছে। আপনারা জানেন গতকাল থেকে শুরু হয়েছে ভেরিফিকেশন প্রসেস, আর সেই দিনই ইন্টারভিউয়ের দিন কিন্তু ঘোষণা হয়ে গিয়েছে। 26শে নভেম্বর থেকে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে, স্কুল সার্ভিস কমিশন ঘোষণা করেছে। কৃষ্ণেন্দু অধিকারী আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। কৃষ্ণেন্দু, ভেরিফিকেশনও শুরু হলো, ইন্টারভিউয়ের দিনও ঘোষণা করলো এসএসসি। দেখো, গতকাল থেকে ভেরিফিকেশন পর্ব শুরু হয়েছে। যে তথ্য বা নথি পরীক্ষার্থী দিয়েছেন সেই নথি যাচাইয়ের জন্য কেন্দ্রীয় স্তরে কলকাতা থেকে স্কুল সার্ভিস কমিশনের দপ্তরে সেই ভেরিফিকেশন পর্ব শুরু হয়েছে। এরই মধ্যে স্কুল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তি দিয়েছে যে 26 তারিখ থেকে 26শে নভেম্বর থেকে ইন্টারভিউ পর্ব শুরু হবে। অর্থাৎ ভেরিফিকেশনে যাদের তথ্য বিকৃতি ধরা পড়বে না, যারা যোগ্য বলে বিবেচিত হবেন, তাদের নিয়ে একটা তালিকা তৈরি হয়ে একটা ইন্টারভিউ পর্ব শুরু হবে এবং সেটা 26 তারিখ থেকে শুরু হবে। এবং প্রাথমিক পর্বে যেটা স্কুল সার্ভিস কমিশন জানাচ্ছে যে বাংলা এবং ইংরেজি যে সাবজেক্টগুলোতে ভেরিফিকেশন শুরু হয়েছে সেই সাবজেক্টগুলোতেই ইন্টারভিউ পর্ব শুরু হবে। প্রাথমিকভাবে 26 তারিখ থেকে বাংলা এবং ইংরেজির সময় দেওয়া হয়েছে এবং তাৎপর্যপূর্ণ হবে যে ভেরিফিকেশন পর্ব কেন্দ্রীয়ভাবে স্কুল সার্ভিস কমিশনের কার্যালয়ে সল্টলেকে হচ্ছে, কিন্তু ইন্টারভিউ পর্ব ঠিক উল্টোভাবে আঞ্চলিক কার্যালয়গুলিতে হবে স্কুল সার্ভিস কমিশনের, এমনটাই স্কুল সার্ভিস কমিশন থেকে জানানো হয়েছে। এবং এটাও জানা যাচ্ছে যে এই সপ্তাহের শেষের দিকে নবম দশমের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে পারে এবং পাশাপাশি ইন্টারভিউর যে বাকি সাবজেক্টগুলোর ইন্টারভিউ পর্ব সেগুলোর দিনক্ষণ ঘোষণা করা হবে স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইটে। ধন্যবাদ। আগামী 26শে নভেম্বর থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া। তার আগে গতকাল থেকে শুরু হয়ে গেল একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের ভেরিফিকেশন প্রক্রিয়া। আজ সেই ভেরিফিকেশন প্রক্রিয়ার দ্বিতীয় দিন। একদিকে আন্দোলন বিক্ষোভ চলছে আর তার মধ্যেই ভেরিফিকেশন প্রক্রিয়া। গতকাল প্রথম দিন নথি ভেরিফিকেশনের জন্য ডাকা হয় 706 জনকে। প্রতিটি বিষয়ে 100 জন প্রার্থীর জন্য ডাকা হচ্ছে 160 জনকে। ডাক পেয়েছেন যোগ্য চাকরিহারা এবং নতুন চাকরি প্রার্থীরাও। প্রচণ্ড একটা অস্থিরতা, একটা মানসিক যন্ত্রণা, কষ্ট, তার উপর একটা হারানোর যন্ত্রণা। হ্যাঁ, একটা চাকরি করতে করতে সেই জায়গায় হঠাৎ করে বলা হলো যে তোমার চাকরিটা নেই। কি কারণে নেই কিছুই জানি না, কার অপরাধে কি কারণে চাকরি গেল সেটা আমরা বিন্দুমাত্র আমরা ভাবতেও পারলাম না। না পাওয়ার ব্যথাটা তো অবশ্যই, কিন্তু পেয়ে হারানোর ব্যথাটা কাউকে বোঝানোর নয়। এই ব্যথা যেন আর কারোর কাছে না আসে। 6-7 বছর চাকরি করেছেন যোগ্য চাকরিহারারা, ফের নতুন করে নিয়োগ প্রক্রিয়ায় তাদের অংশ নিতে হচ্ছে। ভাগ্যের পরিহাস, এমনটাই বলছেন তারা। কি বলবো, আমাদের এখন ভাগ্যের পরিহাস বর্তমানে যে পরিস্থিতি, তো এখন এটাকে মেনে নিতেই হচ্ছে। আমরা চাইবো সবাই যেন ডাক পায়। 6-7 বছর চাকরি করার পরে আবার যে এরকম একটা মুভমেন্টের আমাদের সম্মুখীন হতে হচ্ছে, এটা খুবই দুঃখের এবং যন্ত্রণা। যারা এইরকম পর্যায়ে ছিল তারাই একমাত্র বুঝতে পারবে, কিন্তু বাইরের লোক তো অনেক কিছু বলবে, কিন্তু আমাদের জায়গায় দাঁড়িয়ে যদি এই যন্ত্রণা একবার কেউ উপভোগ করে তাহলেই হয়তো তারা নিশ্চয়ই বুঝতে পারবে যে আমরা কোন জায়গায় আছি। এখনও যে পরীক্ষা দিয়ে এখনও যে আমরা ভেরিফিকেশনে আছি তারও কোনো নিশ্চয়তা নেই। 1 মাসের শিশু সন্তানকে কোলে নিয়েই ভেরিফিকেশনে এসেছিলেন যোগ্য চাকরিহারা শিক্ষিকা সুপর্ণা পাল। ভেরিফিকেশনের পর ইন্টারভিউ হবে, তারপরও চাকরি পাবেন কিনা নিশ্চয়তা নেই বলছেন সুপর্ণা। আমি জানি না যে ইন্টারভিউ হওয়ার পরে বা আলটিমেটলি আপনারা জানেন এগুলো হওয়ার পরে মেন লিস্ট বেরোবে, তাতে আমি পাবো কিনা সেটাও একটা ব্যাপার আছে, কারণ অনেক ওয়েটিং হবে। এখন একটা সিটের জন্য 1:1.6 অনুপাতে ডাকা হয়েছে। সুতরাং আমি যে আসলাম ভেরিফিকেশন করলাম যে আমার চাকরিটা সুনিশ্চিত, এটা কিন্তু নয়। এখনো অনিশ্চয়তা থেকে। হ্যাঁ, অবশ্যই অনিশ্চয়তা আছে। হতাশ যে শুধুমাত্র যোগ্য শিক্ষকরা এমনটাই নয়, তার পাশাপাশি নতুন যারা রয়েছেন তারাও কিন্তু রীতিমতো আশা আশঙ্কার দোলাচলে রয়েছেন। ইতিমধ্যেই ভেরিফিকেশন শুরু হয়েছে। 100টি পদের জন্য 160 জনকে ডেকে পাঠানো হয়েছে। তবে ভেরিফিকেশন বা ইন্টারভিউই শেষ নয়, শেষ পর্যন্ত তারা চাকরিটা সত্যিই পাবেন কিনা সেই নিয়ে দোলাচলে রয়েছেন। ইন্টারভিউয়ের জন্য ভেরিফিকেশনের ডাক তো পেয়েছেন অনেকেই। কি বলছেন তারা ভেরিফিকেশনে এসে, দেখুন। মনে হচ্ছে কি কষ্ট পেয়েছি, পস্তেছি, এটাই। কত সালে বিএড করেছে? 2014-15। ওরা যেহেতু টিচার ছিল, ওদের চাকরি যেহেতু চলে গেছে, ওদের চাকরি যদি ওদের হওয়াটাই ভালো বলবো। সব ভেরিফিকেশন সূক্ষ্মভাবে হয়েছে, কিন্তু এই এসসিপিএসটার জন্য বললো যে একটু রিনিউয়ালটা করা হয়নি, এটা তো দেখাতে পারলেন না আপনি, তো এটা কি করব, এখন পাস করে দেব।
সন্ত্রাসী বিস্ফোরণের ঘটনায় দিল্লি ও কাশ্মীরে একযোগে চলল তল্লাশি। একদিকে কাশ্মীরের শ্রী মহারাজা গোলাপ সিং হাসপাতালে আসেন তদন্তকারী আধিকারিকেরা, অন্যদিকে ফরিদাবাদের আল ফালাহা বিশ্ববিদ্যালয়ে পৌঁছায় ইডির অফিসাররা। আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করে দেখার পর আল ফালাহা চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা জাভেদ আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। দিল্লির বুকে কাঁপন ধরানো সন্ত্রাসী বিস্ফোরণের ঘটনায় মঙ্গলবার দিল্লি ও কাশ্মীরে একযোগে চলল তল্লাশি। সূত্রের খবর, কিছুদিন আগে কাশ্মীরে শ্রী মহারাজা গুলাব সিং হাসপাতালের এক চিকিৎসকের লকার থেকে একটি AK-47 উদ্ধার হয়। সেই সূত্র ধরে মঙ্গলবার চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের লকার খুলে দেখেন তদন্তকারীরা। दिल्ली में हुए ब्लास्ट की जांच जैसे जैसे आगे बढ़ रही है वैसे वैसे कई राज्य इसकी चपेट में आ रहे हैं और जांच का दायरा जो है वो कई राज्यों तक बढ़ रहा है। हम इस समय जम्मू में हैं। जम्मू का सबसे बड़ा जच्चा बच्चा अस्पताल है, SMGS हॉस्पिटल है और यहाँ पर जो लॉकर्स हैं डॉक्टर्स की, उनकी यहाँ पर वेरिफिकेशन की जा रही है। बता दूं, हालांकि यहाँ पर ये सामान्य प्रक्रिया है, लेकिन जिस तरह से दिल्ली में ब्लास्ट हुआ है और उसमें डॉक्टर्स का नाम आया है, उसके बाद इस प्रक्रिया को और गहन किया गया है और यहाँ पर अस्पताल के जितने भी लॉकर्स हैं उनकी जांच की जा रही है। और क्या कुछ इस प्रक्रिया के पीछे मकसद है, हमारे साथ इस हॉस्पिटल के मेडिकल सुपरिटेंडेंट डॉक्टर दारा सिंह जी है। सर, नॉर्मल रूटीन तो आपकी ये रहती ही है इस तरह से, लेकिन जिस तरह से ब्लास्ट हुआ है और उसके बाद अब लगातार आप अपने सिक्योरिटी के साथ पूरे जो है लॉकर्स देख रहे हैं, क्या मंशा क्या है, क्या अचीव करना चाहते हैं? मंशा ये है कि देखो, इस चीज़ को हम थोड़ा इंटेंसिफाई करके और स्ट्रेंथन करना चाहते हैं कि कहीं से हमारे से तो नहीं कहीं चूक हुई है। क्योंकि जैसे आपको पता है कि अस्पताल में कुछ लोग आते हैं, कुछ रिटायर हो जाते हैं, कुछ ट्रांसफ़र हो जाते हैं, कोई PG करके निकल जाते हैं, तो हमें ये अलॉटमेंट जो है दूसरे को करनी है। तो इसी का ये पार्ट है कि जब ये हादसा सामने आया है तो हमने थोड़ा इंटेंसिफाई करके अपनी टीमें बनाई है। एक हमने टीम बनाई है जो नुक एंड कॉर्नर में अस्पताल के सारे लॉकर्स को चेक करेगी। এদিন ফরিদাবাদের আল ফালাহ বিশ্ববিদ্যালয়ে পৌঁছন ইডির অফিসাররা। সূত্রের খবর, দিল্লি বিস্ফোরণ কাণ্ডে ধৃতদের অ্যাকাউন্টে যে টাকার লেনদেনের তথ্য উঠে এসেছে তারই তদন্তে নেমে এদিন বিশ্ববিদ্যালয়ে আসেন তারা। আর্থিক লেনদেনের বিষয়টি তদন্ত করে দেখার পর আল ফালাহ চ্যারিটেবল ট্রাস্টের প্রতিষ্ঠাতা জাভেদ আহমেদ সিদ্দিকীকে গ্রেপ্তার করা হয়। আল ফালাহ বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি দিল্লি NCR সংলগ্ন একাধিক জায়গায় চলে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি। অন্যদিকে দিল্লি বিস্ফোরণের তদন্তে নেমে আগেই আবু কাসা, নিসার, হানজুল্লাহ নামে 3 পাক হ্যান্ডলারদের নাম পেয়েছিল তদন্তকারীরা। এবার ধৃত চিকিৎসকদের জিজ্ঞাসাবাদ করে জৈশ-ই মোহাম্মদের আরও এক হ্যান্ডলার ফয়সাল ইশাক ভট্টের হদিশ পেয়েছেন গোয়েন্দারা। সূত্রের খবর, বিস্ফোরক সংগ্রহ থেকে শুরু করে তার প্রস্তুতি, পরীক্ষা ও মডেল সংক্রান্ত অন্যান্য তথ্য দৈনন্দিন ভিত্তিতে এই হ্যান্ডলারকে দিত উমার। তবে তদন্তকারীদের অনুমান, আসল পরিচয় লুকোতে ছদ্মনাম ব্যবহার করত এই পাক হ্যান্ডলার। পাকিস্তানে থাকা জৈশের নেটওয়ার্ককে স্থানীয় স্তরের বলে দেখানোর চেষ্টা করতেই +966 কোডের নম্বর ব্যবহার করত সে। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।